চাকরি করার জন্য নয়, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, বললেন প্রধান উপদেষ্টা। পিকেএসএফ এর নতুন ভবনের উদ্বোধন। অনিয়ম করে ডাকসু জাকসুতে একটি সংগঠনকে জেতানো হয়েছে, অভিযোগ রুহুল কবির রিজভীর। জড়িত ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আসন বিন্যাসের প্রতিবাদে বাগেরহাট ও ভাঙ্গায় অবরোধ, রাস্তা অবরোধকারীদের কেউ ছাড় পাবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ভরা মৌসুমেও ইলিশের দাম আকাশচুম্বী, সিন্ডিকেট বন্ধে দ্রুত পদক্ষেপের দাবি ক্রেতাদের। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। কারো চাকরি করার জন্য নয়, বরং উদ্যোক্তা হওয়ার জন্যই মানুষের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর আগারগাঁয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ভবন 2-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, মানুষ কারো চাকরি করার জন্য আসেনি, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজেই সেটার দিকে যেন আমরা যেতে পারি, সবাইকে সেই সুযোগ যেন দিতে পারি। অনিয়ম জালিয়াতি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু জাকসুতে একটি নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানী কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ডিইবির অভিষেক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। জানান, সরকারের কিছু মানুষের যোগসাজশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদ্দেশ্যমূলকভাবে একচেটিয়া ফলাফল করতে চেয়েছে। প্রশ্ন তোলেন, জাকসুর ব্যালট পেপার একটি দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তির প্রতিষ্ঠান থেকে ছাপানো নিয়ে। তিনি আরও বলেন, সরকারের একটি বড় অংশ জামায়াতকে পৃষ্ঠপোষকতা করছে। বিভিন্নভাবে ভণ্ডামি করেছেন, ছাত্রলীগের নেতা সেজে ক্যাম্পাসে অবস্থান করে হেলমেট পরে গণতান্ত্রিক কর্মী, ছাত্রদল সহ অন্যদেরকে আঘাত করেছেন। আবার শেখ হাসিনার পতনের পর আসল রূপ নিয়ে যারা ছাত্র শিবির হয়ে গেলেন, এই যে ঘটনা, এই ঘটনা আপনার জনগণের কাছে উন্মোচিত হচ্ছে। বন্ধুরা, সরকারের একটা বিরাট অংশ এদেরকে প্যাট্রোনাইজ করছে। 16টা বিশ্ববিদ্যালয়ে জামাতের ভাইস চ্যান্সেলর হয় কি করে, এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনের মধ্যে। 16টা সরকারি বিশ্ববিদ্যালয়ে জামাতের ভাইস চ্যান্সেলর কি করে হতে পারে? বাগেরহাটে সংসদীয় আসন সংকোচনের প্রতিবাদে আবারও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। 4টি আসন বহালের দাবিতে সোমবার থেকে 3 দিনের হরতালের ঘোষণা দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল 8টা থেকে জেলা প্রশাসকের কার্যালয় সহ সরকারি দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি করেন সর্বদলীয় সম্মিলিত কমিটি। অন্যদিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে 4 নম্বর সংসদীয় আসন থেকে 2 নম্বর আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আজও মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। সকাল থেকে ভাঙ্গায় ঢাকা খুলনা, ঢাকা বরিশাল মহাসড়কের 8টি পয়েন্টে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে রাজধানী থেকে ভাঙ্গা হয়ে চলাচলকারী বিভিন্ন জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। পাবনা 1 সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় আজ সকাল সন্ধ্যা হরতাল এবং সড়ক ও নৌপথ অবরোধ পালন করছে সর্বদলীয় সংগ্রাম কমিটি। হরতাল সমর্থনকারীরা পাবনা ঢাকা মহাসড়কের বেড়া সিএনবি মোড়ে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এদিকে রাস্তার বিভিন্ন মোড়ে হরতালের সমর্থনে মিছিল বের করা হয়। গত 4 আগস্ট ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য 300 আসনে চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এতে সাথিয়া ও বেড়া উপজেলার একাংশ নিয়ে গঠিত পাবনা 1 আসন সংশোধন করে শুধু সাথিয়া উপজেলাকে নিয়ে পাবনা 1 আসন করা হয় এবং পাবনা 2 আসনের সুজানগর ও বেড়া উপজেলার একাংশের সঙ্গে বেড়া উপজেলাকে পুরোপুরি সংযুক্ত করা হয়েছে। এরপর থেকে ক্ষোভে ফেটে পড়ে বেড়া উপজেলাবাসী।
এদিকে ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে যারা রাস্তা অবরোধ করে রেখেছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। রাস্তা অবরোধ করার অধিকার কারণেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা লাখ লাখ মানুষকে জিম্মি করে রাখছে, এটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। তারা যদি আজকের মধ্যে এটা সমাধান না করে তাহলে আইন প্রয়োগ করতে বাধ্য হব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিনের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে ফরিদা পারভিনের মরদেহ কুষ্টিয়া পৌঁছানোর পর সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জেলা কেন্দ্রীয় কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। এর আগে আজ সকাল 11টার দিকে শেষ শ্রদ্ধা জানাতে ফরিদা পারভিনের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সেখানে সঙ্গীত অঙ্গনের অনেকেই ছুটে আসেন। পরিবারের সদস্য থেকে সঙ্গীত সবার কণ্ঠেই শোকের বার্তা ছিল। জুলাই আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন সহ সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্যের মাধ্যমে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে 21 আগস্ট এই মামলায় 16 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এছাড়াও জুলাই আগস্ট আন্দোলনের রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে 7ম দিনের সাক্ষ্য গ্রহণ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা শুরু হয়েছে। সকালে উপাচার্যের অফিস সংলগ্ন একটি কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ডাকসুর নবনির্বাচিত ভিপি, জিএস, এজিএস সহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা অংশ নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ সভার সভাপতিত্ব করেছেন। এবার বাণিজ্য সংবাদ। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, যা বাঙালির সংস্কৃতি ও আবেগের অবিচ্ছেদ্য অংশ। তবে বাজারে ইলিশের দাম এখন আকাশচুম্বী। বাজার ভেতে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2500 টাকা। অতিরিক্ত দামের কারণে সাধারণ ক্রেতারা পড়েছেন বিপাকে। দ্রুত সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে ইলিশের দাম অনুকূলে আনবে প্রত্যাশা সাধারণ মানুষের। আবির হোসেনের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকী রিপোর্ট করেছেন। বাঙালিদের আবেগের আরেক নাম ইলিশ। স্বাদ ও গন্ধে অতুলনীয় ইলিশ মাছ। উৎসব কিংবা বিশেষ দিনে বাঙালির পাতে ইলিশ থাকবেই, এ যেন সংস্কৃতিরই অংশ। কিন্তু প্রতি বছর ইলিশ কিনতে গিয়ে ক্রেতাদের কপালে ভাঁজ পড়ছে। অতিরিক্ত দামের কারণে সাধারণ মানুষ যেন ক্রমেই দূরে সরে যাচ্ছে এই জাতীয় মাছ থেকে। সিন্ডিকেটের থাবা ও পরিবহন ব্যয় বৃদ্ধি সব মিলিয়েই বাজারে ইলিশের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। মাছটা অনেক সুস্বাদু, আর এটা আসলে সব সময় পাওয়া যায় না, একটা সার্টেন টাইমে পাওয়া যায়। আর বিশেষ করে এখন পূজার সময় প্রচুর মাছ ধরা পড়ে এবং বাইরেও চলে যায়, যেভাবেই হোক বাইরে চলে যায়। ইলিশের দাম হলো নদীতে হলো মাছ কম, আর কত হলো যেরকম মাছ আইতে আছে মাছের ভিতরে কোয়ালিটি আছে। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মধ্যে ইলিশ নিয়ে হাহাকার। এই মৌসুমেও দামের কারণে অনেকের পাতে জোটেনি এক টুকরো ইলিশ। ইলিশ জাতীয় মাছ হলেও তা এখন ধনীদের মাছে রূপান্তরিত হয়েছে। দামটা অসহনীয়, যদি ওটা এত বেশি হওয়া উচিত না, যেটা আমাদের সাধারণ মানুষের নাগালে বাইরে চলে গেছে। আমরা যারা নাকি চাকরি করে খাই, আমাদের জন্য তো অসম্ভব। ইলিশ মাছটা তো আমাদের জাতীয় মাছ। এই মাছটার দামের বিষয়ে সরকারের মনিটরিং রাখা উচিত, যাতে আমরা সাধারণ মানুষ আমাদের নাগালের ভিতরে এই দামটা থাকে, আমরা যেন কিনে খেতে পারি। এত বড়টা আমার তো পয়সা নাই বাবা, আমার তো ইলিশ মাছ কিনতে আইছি, টাকা নাই। আমি 1000 টাকার একটা মাছ কিনতে আইছি।
দামের কারণে ইলিশ থেকে বঞ্চিত সাধারণ মানুষ, কিন্তু প্রতি বছর টনকে টন ইলিশ উপহার পাঠানো হয় প্রতিবেশী দেশে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তারা বলছেন সরকার কার্যকর পদক্ষেপ নিলে ইলিশের দাম আবারও সাধ্যের মধ্যে ফিরে আসবে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সিলেটের সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ সিএনজি অটোরিকশা। আশপাশের জেলার অনেক সিএনজি চলাচল করছে অবাধেই, এমনকি নাম্বারবিহীন অনেক সিএনজি দেখা যায় জেলা জুড়ে। অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশের ছত্রছায়ায় দিনের পর দিন অবাধে চলাচল করছে এসব যান। পিঙ্কু দাসের রিপোর্ট, জানাচ্ছেন জামালুন নূর। সিলেটে বৈধ সিএনজি অটোরিকশার সংখ্যা 19,200, কিন্তু সড়কে চলাচলকারী এই থ্রি হুইলারের সংখ্যা আরও বেশি। প্রতিদিন কয়েক হাজার সিএনজি সিলেট ও এর আশপাশের জেলা মৌলভীবাজার, সুনামগঞ্জ সহ সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে। এসব সিএনজির অধিকাংশই নেই বৈধ লাইসেন্স। পার্শ্ববর্তী জেলার নাম্বার প্লেটে অনেক সিএনজি চলাচল করছে সিলেটে, কিন্তু কিভাবে অবৈধ ও নাম্বারবিহীন সিএনজি অবাধে চলাচল করছে জেলা জুড়ে, সেই প্রশ্নের উত্তরে সিএনজি চালকরা জানান টোকেন নিয়ে সড়কে চলাচল করছেন তারা। টোকেন তো পর্যন্ত কিছু গেলে 500 টাকা হবে। সরকার থাকতে টোকেন আছে, মেন বাড়িতে আছে। আমরা পুলিশে ফাঁকি দিও, আমরা যাইরাম আইরাম চলরাম, মানে পুলিশে তো পুলিশ না দেখে দাইছি, নাইলে পুলিশ চালাইলাম না, বুঝছেন? টোকেন ধরলেও পুলিশে টাকা দেওয়া লাগে, না ধরলে টাকা দেওয়া লাগে। কোনো ফাংশন নাই, টোকেন দিতাম বলে। সড়কে অবৈধ সিএনজি চলাচল বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন জানতে চাইলে বিশ্বনাথ উপজেলার বালাগঞ্জ ওসমানীনগরের সার্কেল এসপি বলেন, অবৈধ সিএনজি চলাচল বন্ধে নিয়মিত অভিযান চলছে। আমরা আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করব যে এই ধরনের অবৈধ সিএনজি গুলো যেন চলতে না পারে। একই সাথে টোকেন বাণিজ্য নিয়ে জানতে চাইলে পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, কারো বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। টোকেন বা অন্য কোনো ভাবে আপনার কাগজপত্র সরকারের একবারে বৈধ কাগজপত্র ছাড়া অন্য কোনো পদ্ধতিতে এগুলা চালু করার বা চালানোর কোনো সুযোগ নেই। যদি এরকম কোনো স্পেসিফিক তথ্য কেউ আমাকে দেয় বা আমার কাছে আসে, আমি অবশ্যই সেটা তদন্ত করি। যদি আমাদের কারো কেউ কোনো এটার সাথে ইনভলভমেন্ট থাকে, অবশ্যই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় যতটুকু ব্যবস্থা নেওয়ার আমি নিব। এদিকে বিআরটিএর এই কর্মকর্তা জানান, অবৈধ যানবাহন বিরোধী অভিযান চলমান রয়েছে। শিগগিরই সড়কে শৃঙ্খলা ফিরবে। আমরা মোবাইল কোডের মাধ্যমে, যখন আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, উনি মোবাইল কোডের মাধ্যমে অন্য জেলার গাড়ি যদি জেলায় চলে সেগুলো ব্যবস্থা নেন। বিপজ্জনক এই যান চলাচল নিয়ন্ত্রণ করে সড়কে নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা সবার। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। গাজীপুরে স্ত্রীকে ডিভোর্সের পর মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি এবং প্রথম স্ত্রী সহ 2 কন্যা সন্তানকে রেখে গোপনে আরেক বিয়ের অভিযোগ উঠেছে স্বামী মহিবুল হাসানের বিরুদ্ধে। পরিবার ও প্রথম স্ত্রী বিষয়টি জানার পর প্রথম স্ত্রী নূরজাহান খাতুনকে বিভিন্ন ভয়ভীতি দেখান এবং মারধর করেন। পরে প্রথম স্ত্রীকে মহিবুল হাসান তালাক দেন। তালাকপ্রাপ্ত স্ত্রী অন্যত্র বিয়ে হলে মহিবুল হাসান তার সাবেক স্ত্রী সহ তার পরিবারের বিরুদ্ধে অহেতুক গাছা থানায় সাধারণ ডায়েরি ও গাজীপুর কোর্টে একটি মিথ্যা মামলা দায়ের করেন। এ বিষয়ে শনিবার দুপুরে গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবে ভুক্তভোগী তার বর্তমান স্বামীকে নিয়ে উল্লেখিত অভিযোগগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন এবং তার সুষ্ঠু ও ন্যায় বিচার কামনা করেন। ফেনীর ছাগলনাইয়ায় সাংবাদিকদের সাথে ফেনী 1 আসন জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি শুধু জামায়াত করছে না, জামায়াত সহ আরও 31টি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফেনী 1 আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট SM কামাল উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মুজিবুর রহমান মুজিব, ছাগলনাইয়া পৌর জামায়াতের আমির পেয়ার আহমদ মজুমদার সহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পদধারী নেতাগণ। দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সভা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে উপস্থিত আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিটিভির সৌজন্যে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ফলাফল নিয়তির উপর নির্ভরশীল। সবচেয়ে বড়
ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মানুষের নিয়ত। আমাদের যদি নিয়ত থাকে যে আমরা গণ অভ্যুত্থানের যেই ঐক্য আছে সেই ঐক্যকে ধরে রাখবো, আমরা দেশকে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ কোনো রকম দিব না, আমরা আমাদেরকে বিপদগ্রস্ত করব না, এটাই যদি আমাদের সবচেয়ে বড় নিয়ত হয়, তাহলে সমাধান কোনো কঠিন ব্যাপার হবে না বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ মাননীয় আইন উপদেষ্টা। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা এখন মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের মধ্য দিয়ে আজকের আয়োজনের এই পর্ব শেষ হবে। আমি একটু ঘোষণা দিয়ে রাখি যে স্যারের বক্তব্যের পর অনুষ্ঠানের এই পর্ব শেষ হবে এবং স্যার এখান থেকে বিদায় নেবেন। এরপরে আমাদের যথা নিয়মে আমাদের আলোচনা অব্যাহত থাকবে। মধ্যখানে কিছুক্ষণের জন্য একটা চা কফির বিরতি থাকবে, 10 মিনিটের। সেই বিরতির পরে আমরা আবার এই কক্ষে ফিরে আসব। আমরা জানি যে স্যার মাননীয় সভাপতি তিনি নিয়মিতভাবে সশরীরে হয়তো এখানে উপস্থিত থাকতে পারেননি, কিন্তু আগেও একাধিকবার আপনাদেরকে জানিয়েছিলাম যে যেহেতু এই আলোচনার সরাসরি টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে, স্যার নিয়মিতভাবে আপনাদের আলোচনাগুলো দেখেছেন এবং যখনই আমার সঙ্গে বা আমাদের কমিশনের সদস্যবৃন্দের সঙ্গে দেখা হয়েছে, স্যার সেটা উল্লেখ করেছেন অত্যন্ত উচ্ছ্বসিতভাবে এবং তিনি বিস্ময় প্রকাশ করেছেন যে এতগুলো রাজনৈতিক দলের এত নেতৃবৃন্দ এক জায়গায় বসে দিনের পর দিন এত সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনা করতে পারে সংবিধান নিয়ে, সংস্কার নিয়ে। এটা তার কাছে অত্যন্ত একটা বিস্ময়কর মনে হয়েছে। তিনি উচ্ছ্বসিত ছিলেন বরাবরই বিষয়ে। তো আমরা এখন স্যারের বক্তব্য শুনব। মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সভা চলছে। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত আছেন। বিটিপির সৌজন্যে আমরা সরাসরি ছিলাম সেখানে। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। চাকরি করার জন্য নয়, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, বললেন প্রধান উপদেষ্টা। পিকেএসএফ এর নতুন ভবনের উদ্বোধন। অনিয়ম করে জাকসুতে একটি সংগঠনকে জেতানো হয়েছে, অভিযোগ রুহুল কবির রিজভীর। জড়িত ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আসন বিন্যাসের প্রতিবাদে বাগেরহাট ও ভাঙ্গায় অবরোধ, রাস্তা অবরোধকারীদের কেউ ছাড় পাবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ভরা মৌসুমে ইলিশের দাম আকাশচুম্বী, সিন্ডিকেট বন্ধে দ্রুত পদক্ষেপের দাবি ক্রেতাদের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।